Hello students, hello, how are you? And welcome to my YouTube channel. এখন আমরা শুরু করছি ক্লাস 10 এর হিস্ট্রির লাস্ট চ্যাপ্টার, দ্যাট ইজ প্রিন্ট কালচার অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড। তো এই প্রিন্ট কালচার তোমাদের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফ্রম ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ থেকে। তো আমি তোমাদের দুটো পার্টে, চ্যাপ্টারটা 10টা পার্ট আছে, দুটো পার্টে আমি তোমাদের অ্যানালাইসিস করব। একটু মন দিয়ে শুনবে, দেখবে কোনোই কঠিন নেই। অ্যাকচুয়ালি তোমরা যে আজকের দিনে যে প্রিন্টিং সম্পর্কে ওয়াকিবহাল, এটা কোথা থেকে অরিজিন হলো, কিভাবে এলো, আজকের কারেন্ট ট্রেন্ডসটা কি, আমি এটা নিয়ে মেনলি ফোকাস করব, যেটা তোমাদের সিবিএসসির বইতে ইনক্লুড করছে। তো চলো আমরা শুরু করছি চ্যাপ্টারটা। তো অবশ্যই তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে, আমাকে একটু এন্থু দেওয়ার জন্য অ্যাটলিস্ট করবে। তো চলো শুরু করছি আমরা। প্রিন্ট কালচার অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড। প্রথম যে বিষয়টা আসছে তোমাদের ফার্স্ট যে আছে, ফার্স্ট দ্য প্রিন্টেড বুকস, এখান থেকে আসছি আমরা। এখানে দেখো প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেখানে কি বলছে, এই যে বইটা কোথা থেকে এলো। আমি একটা দেখো প্রত্যেকটা স্লাইডের পাশে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনকে বেস করে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা ডিসকাশন। অ্যাকচুয়ালি মনে রাখবে যে এই আমি যেটা পড়াচ্ছি না, সেইখানটাতে তোমরা পেয়ে যাবে যে এই প্যারাগ্রাফটার থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে এবং তার রেলিভেন্ট আনসারটা কি। যেটা দেখবে বোল্ড করে ডিফারেন্ট কালার্স দেওয়া আছে, সেইটাই আনসার। এবং ডিফারেন্ট কালার যখন পাবে, মনে করে প্রত্যেকটা কালার একটা করে পয়েন্ট মাথায় রাখবে। চলো আমরা শুরু করছি। তাহলে কি বলছে, দ্য আর্লিয়েস্ট কাইন্ড অফ প্রিন্ট টেকনোলজি ওয়াজ ডেভেলপড ইন চায়না, জাপান অ্যান্ড কোরিয়া। এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে এটা হচ্ছে এশিয়ান কন্টিনেন্টই ফার্স্ট তৈরি হয়েছিল। এবার আগে তো হ্যান্ড রিটেন হতো, তাই নয় কি? ফ্রম 594 AD অনওয়ার্ডস চায়নাতে আমরা দেখলাম বুক প্রিন্টিং শুরু হলো আর কি। এবং এইটা কিভাবে হতো বলছে, এখানে বোথ সারফেসে কিন্তু প্রিন্ট হতো না। কারণ কি, উড ব্লক প্রিন্টিং সেখানে কিন্তু চলতো। উড ব্লক প্রিন্টিংটা কি এখন প্রশ্ন এলো। দেখবে অনেক সময় মেয়েরা বিশেষ করে মেহেন্দি পরে একটা কাঠের ব্লক তৈরি হয়, ছাপ দিয়ে দেয়, তো ওইটাই হচ্ছে উড ব্লক। তো এখানে একটা কোশ্চেন আমি আগে করে রেখেছি, দেখো, হোয়াই চাইনিজ বুকস ওয়ার নট প্রিন্টেড অন বোথ সাইডস অফ দ্য পেপার। দেখো সেই সময়ের রেসপেক্টে পেপারগুলো ছিল পাতলা, এবং এই উড ব্লক প্রিন্টিং মানে মোটা মোটা লেখা পড়বে এবং কালিটা অনেক বেশি পড়বে। সেই কারণে বলা হচ্ছে অ্যাজ বোথ সাইডস অফ দ্য থিন পোরাস শিট কুড নট বি প্রিন্টেড, দ্য ট্র্যাডিশনাল চাইনিজ accordion book was folded and stitched at the side. আচ্ছা, তারপরে কি বলছে, superbly skilled craftsmen could duplicate with remarkable accuracy the beauty of the calligraphy. তো ক্যালিগ্রাফি জিনিসটা কি, হ্যান্ড রাইটিং, স্টাইল অফ হ্যান্ড রাইটিংকে বলা হচ্ছে ক্যালিগ্রাফি। তাহলে কি বললো দেখো, আমি যে প্রশ্নটা বললাম, হোয়াই চাইনিজ বুকস ওয়ার নট প্রিন্টেড অন বোথ দ্য সাইডস অফ দ্য পেপার, কেন কি বলছে, বোথ সাইডস, এটা হচ্ছে পেপারটা পাতলা ছিল, পোরাস ফোটা ফোটা চলে আসতো, কালি চলে আসবে, যার জন্য কিন্তু এই ট্র্যাডিশনাল চাইনিজ যে অ্যাক্রোডন বুকস যেগুলো ছিল আর কি, সেগুলো কিন্তু ফোল্ড করা যেত, সেলাই করতো এক সাইড দিয়ে। তার ফলে কি হতো, এখানে প্রিন্টিংটা হতো না, অপর পৃষ্ঠায় ছাপ চলে এলে কিন্তু সেটা ভালো দেখাবে না, জন্য কিন্তু প্রিন্টিংটা করা হতো না। তারপরে দেখো বলছে, জাস্ট তার পরের প্যারাগ্রাফে চলে আসো, দ্য ইম্পেরিয়াল স্টেট ইন চায়না ওয়াজ ফর এ ভেরি লং টাইম দ্য মেজর প্রডিউসার অফ প্রিন্টেড মেটেরিয়াল। কেন প্রশ্ন আসলো, কেন যে চায়না অনেক দিন ধরে মেজর প্রডিউসার অফ প্রিন্টেড মেটেরিয়াল কেন ছিল। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াই দ্য চাইনিজ রিমেইন দ্য মেজর প্রডিউসার অফ প্রিন্টেড মেটেরিয়াল ফর এ ভেরি লং টাইম। এ দেখো কোশ্চেনটার আনসারটা কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যেই 3টে পয়েন্টে আমি সাজিয়ে রেখেছি। দেখো কি বলছে, China processed a huge bureaucratic system which recruited its personnel through civil service examination. বেশ ভালো কথা। তাহলে কি হচ্ছে, চায়নাতে যে রিক্রুটমেন্ট হতো সিভিল সার্ভিস, আমাদের এখানে যেমন আইএএস আইপিএস, এটা হচ্ছে সিভিল সার্ভিস থেকে আসছে। তো এখন চায়নাতেও অনেক সংখ্যক ব্যুরোক্রেটিক রিক্রুটমেন্ট হতো আর কি। আর এই টেক্সট বুকসগুলো যেগুলো ছিল, দ্য টেক্সট বুকস ফর দিস এক্সামিনেশন আর প্রিন্টেড ইন ভাস্ট নাম্বার আন্ডার দ্য স্পন্সরশিপ অফ ইম্পিরিয়াল স্টেট। দেখো
তাহলে ভাস্ট স্পন্সরশিপ অফ ইম্পিরিয়াল স্টেট, তাহলে এই যে প্রথম এটাকে আমরা পয়েন্ট নাম্বার 1 দিচ্ছি, এইখানটাতে আমরা আসলাম পয়েন্ট নাম্বার 2, এখানে আসছি পয়েন্ট নাম্বার 3, from the 16th century the number of examination candidate went up and that increased the volume of the print। তাহলে দেখো এই যে এখান থেকে এইটুকু দাগিয়ে নিলে কিন্তু তোমাদের 3টা পয়েন্ট বেরিয়ে এলো। তাহলে চায়নারা কেন এত বেশি প্রিন্টেড বুক তৈরি করছিল, পরিষ্কার হলো। তাহলে কী বললো, চায়নাতে প্রচুর ব্যুরোক্র্যাটিক রিক্রুটমেন্ট হতো সিভিল সার্ভিসের মাধ্যমে। এই টেক্সট বুকগুলো যে পরীক্ষা দিয়ে যে পাস করবে তার জন্য রাজা নিজেই, ইম্পিরিয়াল স্টেট নিজেই কিন্তু এই স্পন্সরশিপ করে বুকগুলোকে প্রিন্ট করতো। এবং 16th সেঞ্চুরি থেকে দেখলাম আমরা এই ক্যান্ডিডেটের সংখ্যা সমানে বাড়তে থাকলো, যার জন্য প্রিন্টিংটাও আরও বেশি বাড়তে থাকলো। এই কারণে কিন্তু প্রিন্টেড বুক মেটেরিয়াল তারা প্রচুর পরিমাণে প্রডিউস করতে থাকে। এবার বলছে দেখো যে এক্সামিন দ্য গ্রোথ অফ প্রিন্ট কালচার ইন চায়না। তাহলে আমি তো একটা কথা বললাম, তো এখানে দেখো কি বলছে, বাই দ্য 17th সেঞ্চুরি অ্যাজ আরবান কালচার ব্লুমড, জাস্ট পরের প্যারাগ্রাফে আমি কিন্তু এসছি, কি বলছে, বাই দ্য 17th সেঞ্চুরি অ্যাজ আরবান কালচার ব্লুমড ইন চায়না দ্য ইউজ অফ প্রিন্ট ডাইভার্সিফাইড। আমরা এটাকে পয়েন্ট নাম্বার 1 বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো আমরা আসছি এইখানটাতে, দেখো এটাকে 2 নাম্বার পয়েন্ট করে দিচ্ছি, হলো। কি বলছে, প্রিন্ট ওয়াজ নো লঙ্গার ইউজড জাস্ট বাই স্কলার্স অফিসিয়ালস, মার্চেন্টস ইউজড প্রিন্ট অ্যাজ দেয়ার এভরিডে লাইফ অ্যাজ দে কালেক্টেড ট্রেড ইনফরমেশন। তাহলে এই ট্রেড ইনফরমেশনের জন্য কিন্তু প্রিন্টিংটা চলতে শুরু করলো। তারপরে কি বললো, রিডিং ইনক্রিজিংলি বিকাম লেজার অ্যাক্টিভিটি। তাহলে ওখানকার লোকজন রিডিংটাকে খুব ভালোভাবেই কিন্তু নিচ্ছে, লেজার অ্যাক্টিভিটি আকারে চলছে। তারপরে কি বলছে, দ্য নিউ রিডারশিপ প্রেফার্ড ফিকশনাল ন্যারেটিভস, পোয়েট্রি, অটোবায়োগ্রাফিস, অ্যান্থ্রোলজিস অফ লিটারারি ম্যানুস্ক্রিপ্টস অ্যান্ড রোমান্টিক প্লেস। তাহলে দেখো রিডাররা কি কি চাচ্ছে, রিডাররা মেইনলি চাচ্ছে যে ফ্রিকশনাল ন্যারেটিভস, পোয়েট্রি, অটোবায়োগ্রাফিস, অ্যান্থ্রোলজিস অফ লিটারারি ম্যানুস্ক্রিপ্টস অ্যান্ড রোমান্টিক প্লেস, এইগুলো এরা চাচ্ছিল। সেই কারণে কিন্তু প্রিন্ট কালচারটা সমানে গ্রোথ হতে থাকলো। এবার সেই সময় কি হতো, চায়নাতে রিচ ওমেন যারা ছিল তারা কিন্তু প্রচুর টাইম বই পড়ে পড়ে কাটাতো। তারা নভেলস পড়তো, পোয়েট্রি পড়তো, প্লেস পড়তো, বিভিন্ন স্কলার্স অফ অফিসিয়ালস যারা ছিল, ওয়াইফস অফ স্কলার্স অ্যান্ড অফিসিয়ালস, এরাও কিন্তু এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ হয়ে থাকতো। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখলাম যে চায়নাতে প্রিন্ট কালচারটা গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করতে থাকলো। এবার আসি আমরা প্রিন্ট কালচার ইন জাপান। দেখো নিচের দিকে আছে, ফার্স্ট পেজে নিচের দিকে দেখো জাপানে কিভাবে হলো। দেখো এখানে বলা হচ্ছে যে এখান থেকে একটা এমসিকিউ আকারে কোশ্চেন আছে যে দেখো বৌদ্ধিস্ট মিশনারিজ ফ্রম চায়না ইন্ট্রোডিউসড হ্যান্ড প্রিন্টেড প্রিন্টিং টেকনোলজি ইনটু জাপান। তাহলে জাপানে কবে কোথা থেকে এলো, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে 768 to 770 এডি এই সময় চায়নার থেকে এরা কিন্তু জাপানে এলো। এবং এখানে দেখো দ্য ওল্ডেস্ট জাপানিজ বুক প্রিন্টেড ইন 868 এডি, এটাকে ভালো করে মনে রাখবে, এটার নামটা কি ছিল, বৌদ্ধিস্ট ডায়মন্ড সূত্র। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভালো করে পড়ে রাখবে, এমসিকিউ এখান থেকে অনেক সময় আসে বা 1 মার্কস কোশ্চেন অনেক সময় আসে। তাহলে কি বললো, জাপানে কোথা থেকে এলো, আনসার এলো চায়না থেকে। প্রথম জাপানে আচ্ছা কবে এলো, এই যে এই পিরিয়ডটা। তারপরে কি বলছে, জাপানে ফার্স্ট কবে প্রিন্ট হলো, 868। কি বই প্রিন্ট হলো, বৌদ্ধিস্ট ডায়মন্ড সূত্র। পরিষ্কার, অনেকগুলো এমসিকিউ হয়ে গেল। এবার দেখো আমরা আসছি ওই প্যারাগ্রাফেরই পরের পেজে চলে যাও। কি বলছে, ইন মিডাইভেল জাপান পোয়েটস অ্যান্ড প্রোজ রাইটার্স ওয়ার রেগুলারলি পাবলিশড অ্যান্ড বুকস ওয়ার চিপ অ্যান্ড অ্যাবান্ডেন্ট। তাহলে জাপানে কিন্তু মিডাইভেল পিরিয়ডে আসলো কি, পোয়েটস অ্যান্ড প্রোজ এগুলো কিন্তু রেগুলারলি পাবলিশড হতো এবং বই ছিল খুব চিপ বা সস্তা এবং অ্যাবান্ডেন্ট, প্রচুর পাওয়া যেত। এখানে কি বলছে, প্রিন্টিং অফ ভিজুয়াল মেটেরিয়াল লিড টু ইনক্রিজিং
পাবলিশিং প্র্যাকটিসেস, ইন্টারেস্টিং পাবলিশিং প্র্যাকটিস। তাহলে কি বলছে, ভিজুয়াল যখন দেখতে পাচ্ছি আর কি, প্রিন্টিং অফ ভিজুয়াল মেটেরিয়াল লিড টু ইন্টারেস্টিং পাবলিশিং প্র্যাকটিসেস। এবার আমরা দেখছি ইন দ্য লেট 18th সেঞ্চুরিতে কি হলো, আরবান সার্কেল অ্যাট এডো, এটা টোকিও যে আগের নামটা আছে তাকে বলা হচ্ছে এডো। তো এখানে কি হতো, আমরা দেখতাম যে এলিগেন্ট আরবান কালচার এখানে ডেভেলপ করছিল এবং সেখানে কিন্তু বুক মেটেরিয়ালগুলো দারুণভাবে ফ্লোরিশ করতে শুরু করলো। এখানে কি বলছে, বুকস অন ওমেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ক্যালকুলেশন, টি সেরিমনি, ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, প্রপার এটিকুয়েট, কুকিং অ্যান্ড ফেমাস প্লেসেস, এগুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে বই জাপান আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো। যেহেতু আরবান কালচারটা ছিল সেই কারণে ওখানে এটা ডেভেলপমেন্ট হতে শুরু করলো। এবার আমরা আসলাম আস্তে আস্তে, প্রিন্ট চলে গেল ইউরোপে। এবার তোমরা পরের পেজে চলে আসো, প্রিন্ট কেম টু ইউরোপ। এখানে দেখো, তাহলে প্রথমে চায়নায় শুরু হলো, এশিয়ান কন্টিনেন্টে, তারপরে চীন থেকে আসলো জাপানে, এইবার ইউরোপে গেল। প্রথম প্রশ্ন আসলো কিভাবে ইউরোপে গেল এবং উডব্লক প্রিন্টিংটা ইউরোপিয়ানরা কিভাবে জানলো। দেখো, এই যে বইয়ের যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে এখানে তোমরা পাবে, এই 2 নাম্বার ইতে ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলছে, চায়নার থেকে আস্তে আস্তে এই সিল্ক রুট ধরে কিন্তু এটা গেল। কার মাধ্যম দিয়ে গেল? থ্রু সিল্ক রুট। কবে গেল? ইন দ্য 11th সেঞ্চুরি। আচ্ছা, ইউরোপে পেপার পৌঁছে গেল এই সিল্ক রুটের মাধ্যমে। এখানে এই ম্যানুস্ক্রিপ্টস আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করলো। এটার অরিজিনটাকে যদি আমরা ট্রেস করি, দেখবে ইন 1295 মার্কো পোলোটাকে আ গ্রেট এক্সপ্লোরার রিটার্ন টু ইটালি আফটার মেনি ইয়ার্স অফ এক্সপ্লোরেশন ইন চায়না। দেখো, এই মার্কো পোলো 1295-এ চায়নার থেকে ফিরে গেল ইটালিতে। এখানে গিয়ে কিন্তু উনি ওখানে এক্সপ্লেন করলেন যে চায়নার থেকে আমি কি দেখে এসেছি। এবার চায়না অলরেডি হ্যাড দ্য টেকনোলজি অফ উড ব্লক প্রিন্টিং। মার্কো পোলো ব্রট দিস নলেজ ব্যাক উইথ হিম। নাও ইটালিয়ানস বিগান প্রডিউসিং বুকস উইথ উড ব্লকস অ্যান্ড সুন দ্য টেকনোলজি স্প্রেড টু আদার পার্টস অফ ইউরোপ। তাহলে পরিষ্কার হয়ে গেল যে ইউরোপে কি করে উড ব্লক প্রিন্টিংটা স্প্রেড করলো। দেখো, একটা জিনিস মনে রাখবে, ইউরোপিয়ান কন্টিনেন্টে 43টা কান্ট্রিজ আছে। এখানে ইটালির থেকে মার্কো পোলো এসেছিলেন, তিনি অনেক দিন চায়নায় থাকার পর তিনি কিন্তু ফিরে গেলেন 1295-এ এবং সেখানে গিয়ে চায়নায় তিনি যেটা দেখলেন যে উড ব্লক প্রিন্টিং, এইটাকে কিন্তু তিনি দারুণভাবে স্প্রেড করতে শুরু করলেন এবং ওখানে আস্তে আস্তে ইউরোপের আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিগুলোতেও এটা কিন্তু স্প্রেড করতে থাকলো এবং এইভাবে আমরা দেখলাম গোটা ইউরোপে এই কনসেপ্টটা স্প্রেড হয়ে গেল। আগে তো হ্যান্ড রিটেন বিষয়গুলো চলতো, তো হ্যান্ড রিটেনটা খুব সফিস্টিকেটেড বা বলতে পারো যে পাতলা টাইপের, কিছুবার ইউজ করার পর জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একবার প্রিন্ট যদি দিয়ে দেওয়া যায় সেটা থেকে যাবে। সবাই খুব ভালোভাবে নিল, আস্তে আস্তে ইউরোপে স্প্রেড করতে থাকলো। এবার আমরা আসছি, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য নিড ফর উড ব্লক প্রিন্টিং ইনস্টিড অফ হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্টস। এই যে এখনই আমি যেটা বলতে শুরু করেছিলাম, তাহলে কি বলছে দেখো, যে আমরা এই হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্টের থেকে উড ব্লক প্রিন্টিংটাকে কেন পছন্দ করলাম। দেখো বলছে, যখন একটা প্রিন্টিং জিনিস কেউ দেখতে পাচ্ছে, ডেফিনেটলি হ্যান্ড রিটেন জিনিসটা ভালো লাগবে না। তাহলে এখানে কি বললো, দ্য প্রোডাকশন অফ হ্যান্ড রিটেন, এটাকে নাম্বার 1 করে দাও। দ্য প্রোডাকশন অফ হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্টস কুড নট স্যাটিসফাই দ্য ইভার ইনক্রিজিং ডিম্যান্ড অফ বুকস। এখানে 2 নাম্বার করে দাও। কপিং ওয়াজ অ্যান এক্সপেন্সিভ, লেবোরিয়াস অ্যান্ড টাইম কনজিউমিং বিজনেস। তাহলে দেখো, তাহলে একজন লোক দেখে দেখে লিখবে, অনেকটা সময় লাগবে, অনেকটা লেবার লাগবে এবং পয়সাও বেশি লাগবে।
এখানে বলছে ম্যানুস্ক্রিপ্টস আর ফ্র্যাজাইল, অকওয়ার্ড টু হ্যান্ডল অ্যান্ড কুড নট বি ক্যারিড অ্যারাউন্ড অর রিড ইজিলি। তাহলে একজনের হাতের লেখা এক ধরনের, সেখানে ভালোভাবে পড়াও যাচ্ছে না, যার জন্য কি হলো, এটা কিন্তু খুব একটা পছন্দসই মানুষের হচ্ছিল না, কিন্তু অল্টারনেটিভ ছিল না, সেই কারণে মানুষ পড়তো আর কি। তারপরে কি বললো, দেয়ার সার্কুলেশন দেয়ারফর রিমেইনড লিমিটেড, এবং এই যে হাতে লেখা বইগুলো খুব লিমিটেড জায়গায় সার্কুলেট হতো। তারপরে কি বললো, উইথ দ্য গ্রোয়িং ডিম্যান্ড ফর বুকস উড ব্লক প্রিন্টিং গ্র্যাজুয়ালি বিকাম মোর অ্যান্ড মোর পপুলার। বোঝো তাহলে কেন উড ব্লক প্রিন্টিংটা পপুলার হচ্ছে। তারপরে কি বলছে, বাই দ্য আর্লি 15th century উড ব্লকস ওয়ার বিং ওয়াইডলি ইউজড ইন ইউরোপ টু প্রিন্ট টেক্সটাইল, প্লেইং কার্ডস অ্যান্ড রিলিজিয়াস পিকচার্স উইথ সিম্পল ব্রিফ টেক্সটস। তাহলে এইভাবে আমরা দেখছি যে উড ব্লক প্রিন্টিংটা বেশি পপুলারাইজ হলো। তাহলে দেখো কি বললো, প্রথমে বলল যে ম্যানুস্ক্রিপ্টটা মানুষকে স্যাটিসফাই করতে পারছিল না, মানুষের ডিম্যান্ড সমানে বাড়ছিল, স্যাটিসফাই হচ্ছিল না। তারপরে যখন কপি করবে সেটা ছিল এক্সপেন্সিভ, লেবোরিয়াস অ্যান্ড টাইম কনজিউমিং বিজনেস। যখন করলো সেটা কিন্তু সবার হাতের লেখা এক ধরনের নয়, ফলে সব লেখাটা ঠিকঠাক পড়া যাচ্ছে না, সবখানে ক্যারি করে নিয়ে যাচ্ছে না, পাতলা, নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এগুলো সমস্যা ছিল। এইবার যখন উড ব্লক প্রিন্টিং আসলো, এটা গ্র্যাজুয়ালি ডিম্যান্ড বাড়তে থাকলো, কারণ যে কোনো জিনিস হাতে লেখার থেকে প্রিন্টিংয়ের একটা আমাদের কাছে এখনও সেটার মূল্য অনেক বেশি আর কি। সেই কারণে আমরা দেখলাম বাই দ্য আর্লি 15th century উড ব্লক বিং ওয়াইডলি ইউজড ইন ইউরোপ টু প্রিন্ট কি টেক্সটাইলস, প্লেইং কার্ডস অ্যান্ড রিলিজিয়াস পিকচার্স উইথ সিম্পল ব্রিফ টেক্সটস। সেই কারণে কিন্তু আমরা দেখলাম যে উড ব্লক প্রিন্টিংটা ভেরি পপুলারাইজ হয়ে গেল ম্যানুস্ক্রিপ্টের থেকে আর কি। তবে বলছে কি, দেয়ার ওয়াজ ক্লিয়ারলি আ গ্রেট নিড ফর ইভেন কুইকার অ্যান্ড চিপার রিপ্রোডাকশন অফ টেক্সটস। তাহলে হাতে লিখতে কেন সময় লাগবে, তাড়াতাড়ি করা যাবে না, সেই জন্য কি হলো, অ্যাট স্টার্সবার্গ, জার্মানি, হোয়ার John Gutenberg developed the first known printing press in 1430। এটা কিন্তু একটা তোমরা এমসিকিউ এর জন্য একটু ছোট্ট করে মনে রাখবে, ফর এমসিকিউ। তাহলে কবে করলো, 1340। কে করলো, জন গুটেনবার্গ হলো। কি করলো, ফার্স্ট নোন প্রিন্টিং প্রেস। এটাই হয় প্রশ্ন যে ফার্স্ট নোন প্রিন্টিং প্রেস কে কোথায় কবে করলো, এমসিকিউ আসে অনেক সময়। হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা আসছি যে গুটেনবার্গ অ্যান্ড প্রিন্টিং প্রেস। পরের পেজে দেখো কি বলছে, গুটেনবার্গ এই লোকটা কে, কেন সে পপুলারাইজ হলো, সে তার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। দেখো, গুটেনবার্গ ওয়াজ দ্য সন অফ মার্চেন্ট অ্যান্ড গ্রিউ আপ অন এ লার্জ এগ্রিকালচারাল এস্টেট। তাহলে তার বাবা একজন মার্চেন্ট ছিল, বিরাট এগ্রিকালচার এস্টেট ছিল, এবং চাইল্ডহুড থেকেই সে দেখে এসছে যে অলিভ প্রেসেস, অলিভ মানে জলপাইয়ের পাতা। সাবসিকুয়েন্টলি হি লার্ন দ্য আর্ট অফ পলিশিং স্টোনস, বিকাম আ মাস্টার অফ গোল্ডস্মিথ অ্যান্ড অলসো অ্যাকোয়ার্ড দ্য expertise to create lead molds used for making trinkets। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, গুটেনবার্গ যে টেকনোলজিটা ইউজ করলো সেই টেকনোলজিতে কি বলছে, বাই 1448। দেখো এখান থেকে বাই 1448 গুটেনবার্গ perfected the system। কোন সিস্টেম, দ্য ফার্স্ট বুক হি প্রিন্টেড ওয়াজ দ্য বাইবেল। ভালো করে মনে রাখবে, কবে, 1448। তাহলে অ্যাবাউট 180 কপিস প্রিন্ট করলো কতদিনে, 3 ইয়ার্স। বোঝো সেই সময়ের রেসপেক্টে এটা দারুণ স্ট্যান্ডার্ড ছিল আর কি, ফার্স্ট প্রোডাকশন। তাহলে এটাকেও কিন্তু একটু এমসিকিউ এর জন্য ভালো করে মনে রাখবে, হলো। আচ্ছা, তাহলে কি প্রশ্নটা কি হতে পারে, যে গুটেনবার্গ, প্রথম হচ্ছে গুটেনবার্গ কোন কান্ট্রির, গুটেনবার্গ কবে তৈরি করলো, ফার্স্ট বুকটা কি, কত কপি সে তৈরি করেছিল, কতদিন সময় লেগেছিল, এরকম টাইপের কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। এবার কি বলছে দেখো, পরের প্যারাগ্রাফে একটা আমি কোশ্চেন তৈরি করে রেখেছি। কোশ্চেনটা দেখো যে হাউ ডিড প্রিন্ট রেভলিউশন টেক প্লেস ইন ইউরোপ। দেখো ইউরোপে
মাইন্ড ইট, আমি এতক্ষণ ইটালিতে ছিলাম, একটা কান্ট্রি, এবার আসছি আমি গোটা ইউরোপ নিয়ে। তাহলে ইউরোপে কি করে প্রিন্ট রেভলিউশন আসলো? বা এখানে একটা অর কোশ্চেন দেওয়া আছে, হাউ ডিড দ্য প্রিন্টিং সিস্টেম এক্সপ্যান্ড ইন ইউরোপ? কেমন করে এক্সপ্যান্ড করলো? দেখো আমরা যদি দেখি এখানে নাম্বার 1 লাগাই, হলো। আচ্ছা কি বলছে, ইন দ্য 100 years বিটুইন 1450 to 1550, দেখো এই 100 বছরে কি হলো, প্রিন্টিং প্রেস আর সেট আপ ইন মোস্ট কান্ট্রিজ অফ ইউরোপ। কোথায়, কতদিন ধরে, 100 years ধরে কিন্তু প্রিন্টিং প্রেস গোটা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এক্সপ্যান্ডেড করে গেল। প্রিন্টিং ফ্রম জার্মানি ট্রাভেল টু আদার কান্ট্রিজ সিকিং ওয়ার্ক অ্যান্ড হেল্পিং স্টার্ট নিউ প্রেসেস। তাহলে জার্মান থেকে আস্তে আস্তে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কিন্তু স্প্রেড করলো, বোঝো। তাহলে এটাকে 2 নাম্বার করে দিই আমরা, এটা 2 নাম্বার। তারপরে দেখো কি বলছে, অ্যাজ, এখান থেকে 3 নাম্বার করে দেই, অ্যাজ দ্য নাম্বার অফ প্রিন্টিং প্রেসেস গ্রিউ বুক প্রোডাকশান বুমড। খুব স্বাভাবিক, যত প্রেস বাড়বে ততই বুক প্রোডাকশান বাড়তে থাকবে। তারপরে কি বলছে, দ্য সেকেন্ড হাফ অফ দ্য 15th century saw 20 million copies of printed books flooded the market in Europe. The number went up in the 16th century to about 200 million copies. Mind it, কতগুলো, 200 million copies মার্কেটে স্প্রেড করে গেল। তাহলে এইভাবে কিন্তু ইউরোপে প্রিন্ট রেভলিউশন, আই এম ইউজিং দ্য টার্ম রেভলিউশন, এই প্রিন্ট রেভলিউশনটা কিন্তু এভাবে আমরা দেখলাম ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে স্প্রেড করলো। তাহলে কি বললো, দেখো 1450 to 1550 এই পিরিয়ডে গোটা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে প্রেস এক্সপ্যান্ড হতে থাকলো। কোথা থেকে আসলো, জার্মানরা বিভিন্ন কান্ট্রিতে ট্রাভেল করে করে তাদের হেল্প করতে শুরু করলো এবং নতুন প্রেস ডেভেলপ করলো। তারপরে কি বলছে, যখন প্রেস বাড়তে থাকলো বুক প্রোডাকশন বাড়তে থাকবে। আমরা দেখলাম যে 15th century সেকেন্ড হাফে 20 মিলিয়ন কপিস প্রিন্টেড বুক তৈরি হলো, গোটা মার্কেট ফ্লাট করে দিল। সেটা 16th centuryতে এসে 200 মিলিয়ন কপিস বই প্রোডাকশন হতে শুরু করলো আর কি। ভাবতে পারো কতটা সংখ্যাটা। তারপরে দেখো কি বলছে, এরপরে পেজে চলে আসো 3 নাম্বারে, কি বলছে, দ্য প্রিন্ট রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। প্রিন্ট যে হলো তার ইম্প্যাক্টটা কি হলো, বা এখানে একটা কোশ্চেন তৈরি করে রেখেছি, হোয়াট চেঞ্জেস টুক প্লেস থ্রু দ্য প্রিন্ট রেভলিউশন। প্রিন্ট রেভলিউশন হওয়ার ফলে কি হলো, দেখো কি বলছে, ইট ওয়াজ নট জাস্ট আ ডেভেলপমেন্ট, a new way of producing books. It transformed the lives of people, changing their relationship to information and knowledge and with institutions and authorities. It influenced popular perceptions and opened up new ways of looking at things. তাহলে দেখো কি বলছে, এটা শুধুমাত্র প্রিন্টিং রেভলিউশনটা শুধুমাত্র একটা ডেভেলপমেন্ট হলো তাই কিন্তু নয়। কি হলো, নিউ ওয়ে অফ প্রডিউসিং বুকস, বই কিভাবে নতুনভাবে তৈরি করা যায় সেটাকে আমরা দেখলাম। তারপরে কি বলছে, নিউ ওয়েজ অফ প্রডিউসিং বুকস। তারপরে কি, ইট ট্রান্সফর্মড লাইভস অফ পিপল, চেঞ্জিং দেয়ার রিলেশনশিপ কিসের মাধ্যমে, টু ইনফরমেশন অ্যান্ড নলেজ অ্যান্ড উইথ ইনস্টিটিউশনস অ্যান্ড অথরিটিস। তারপরে কি বলছে, ইট ইনফ্লুয়েন্সড popular perceptions and opened up new ways of looking at things. নতুনভাবে আমরা দেখতে শিখলাম, এভাবে হলো। এবার হচ্ছে নিউ রিডিং পাবলিক। দেখো আস্তে আস্তে বই স্প্রেড হচ্ছে, আরও নতুন ধরনের লোক আসতে শুরু করছে। দেখো এটা ভাববে না যে সে সময় সমস্ত লোক দারুণভাবে পড়াশোনা জানতো, প্রচুর লোক ডিপেন্ড করে থাকতো অন্যের উপর, যে কিভাবে একজন লোক পড়ছে তার কাছ থেকে শুনে নিয়ে তারা নতুন করে সেটার নলেজটা নিচ্ছে এবং ইন্টারেস্টও কিন্তু পাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে রিডিং হ্যাবিটটা বাড়ছে, মার্কেটে বই ফ্লাডের মতন আসছে, প্রচুর বই বিক্রি হচ্ছে, রিডারশিপ গ্রো করছে। এইখানে দেখো একটা কোশ্চেন তৈরি করা আছে, হোয়াট টাইপ অফ সোশ্যাল ট্রান্সফরমেশন টুক প্লেস থ্রু প্রিন্ট কালচার। কি বললো, হোয়াট টাইপ অফ সোশ্যাল ট্রান্সফরমেশন, মাইন্ড ইট, সোশ্যাল ট্রান্সফরমেশন হলো
কিসের মাধ্যমে? থ্রু প্রিন্ট কালচার। প্রিন্ট কালচারের মাধ্যমে সোশ্যাল ট্রান্সফরমেশন কি করে আসলো দেখো। আমরা এই বইতে এখানটা চলে আসি। দেখো, অ্যাক্সেস টু বুকস ক্রিয়েটেড নিউ কালচার অফ রিডিং। যখন সবাই আস্তে আস্তে বই পেতে শুরু করলো, তখন একটা নিউ কালচার শুরু হয়ে গেল ইউরোপের বিভিন্ন পার্টসে। এখানে দেখলাম আর্লিয়ার রিডিং ওয়াজ রেস্ট্রিক্টেড টু এলিটস, সবাই পড়তে পারতো না, শুধু এলিটরাই পড়তো। এখন দেখলাম কমন পিপুল লিভড ইন এ ওয়ার্ল্ড অফ ওরাল কালচার। এখন আমরা দেখলাম যে অর্ডিনারি পিপুলরাও এই পড়ার মধ্যে ঢুকতে শুরু করলো। তারপরে দেখলাম নলেজ ওয়াজ ট্রান্সফর্মড ওরালি। এই যে আমাদের দেশে যে গুরুকুল সিস্টেমটা ছিল, যে গুরু সবাইকে পড়াচ্ছে, সেই রকমই নলেজ ওয়াজ ট্রান্সফর্মড ওরালি। পিপুল কালেকটিভলি হার্ড আ স্টোরি অর স এ পারফরমেন্স। একটা কোনো পারফরমেন্স তৈরি করা হচ্ছে, নাটক টাটক টাইপের, যাত্রা টাইপের, তার মাধ্যমেও অনেক নলেজ কিন্তু শেয়ার হচ্ছে। তারপরে বলছে নাম্বার 4, new books could reach out to wider sections of people. If earlier there was a hearing public, now a reading public came into being. দেখো কতটা চেঞ্জ আসলো এখানে। আগে যখন হেয়ারিং পাবলিক, শোনার লোক ছিল, এখন কিন্তু রিডিং পাবলিক বাড়তে থাকলো। তাহলে কি বলছে? তাহলে প্রথমে বললো যে এই যে ট্রান্সফরমেশন, সোশ্যাল ট্রান্সফরমেশন যেটা আসলো, কি করলো? প্রথমে বললো অ্যাক্সেস টু বুকস ক্রিয়েটেড নিউ রিডিং কালচার, নিউ কালচার অফ রিডিং। আর্লিয়ার, আগের দিনে কি হতো? এলিটরা শুধুমাত্র বইগুলো পড়তো, এখন এটা কমন পিপুলের মধ্যে চলে আসলো। আগে নলেজটা ওরালি, মুখে বলে বলে ট্রান্সফার হতো, এবং কালেক্টিভ, অনেক লোক একসঙ্গে শুনতো, কালেকটিভলি শুনতো সবাই আর কি, এবং পারফরমেন্স দেখতো। এখন এই বইগুলো আসার জন্য বিরাট সেকশনের পিপুল, তারা আগে যেটা হেয়ারিং পাবলিক ছিল, এখন কিন্তু সেটা রিডিং পাবলিকে কনভার্ট হলো, তারা পড়তে শিখে গেল। বোঝো, এটা একটা বিরাট সোশ্যাল ট্রান্সফরমেশন ইন দ্য প্রিন্ট কালচার। এবার দেখো কি বলছে, হাউ কুড পাবলিশার্স পারসুড দ্য কমন পিপুল টু ওয়েলকাম দ্য প্রিন্টেড বুক। মানে এই কমন পিপুলকে কি করে পারসু করতো প্রিন্টেড বুক দিয়ে পাবলিশাররা। কি বলছে দেখো, দে হ্যাড টু কিপ ইন মাইন্ড দ্য ওয়াইডার রিচ অফ দ্য প্রিন্টেড ওয়ার্ক। ইভেন দোজ হু ডিড নট রিড কুড সার্টেনলি এনজয় লিসনিং টু বুক বিং রিড আউট। একজন কেউ পড়ছে আর প্রচুর লোক শুনছে, এই শুনেও কিন্তু আনন্দ পাচ্ছে। সো প্রিন্টার্স বিগান পাবলিশিং পপুলার ballads and folk tales, and such books could be profusely illustrated with pictures. These were then sung and recited at gatherings in villages, in the taverns in towns. তাহলে দেখো কি বললো, বইটা কি করে বা এই রিডিংগুলো কি করে পপুলারাইজ হলো, প্রিন্টিং বুকের মধ্যে পাবলিককে কী করে টেনে নিয়ে আসলো। বলছে পিপুল প্রথম অবস্থায় কিন্তু শুধু শুনতো, শুনে আনন্দ পাচ্ছে। তারপরে আমরা দেখলাম এই যখন প্রিন্টিং সমানে বাড়তে থাকলো, তখন বিভিন্ন জায়গাতে এই ফোক টেলস বা বিভিন্ন ব্যালেডস পারফর্ম করছে। বিভিন্ন জায়গাতে টাউনসে যে ট্রাভান্স ছিল, যেখানে পারফর্ম করার জায়গা, যেমন আমাদের রবীন্দ্র সদন এরকম টাইপের আর কি। তো এই টাইপের জায়গাগুলোতে গ্যাদারিং করছে, করে তারা বিভিন্ন যাত্রা নাটক দেখছে, বিভিন্ন বইয়েরই কনসেপ্টগুলো তুলে ধরা হচ্ছে। এইভাবে কিন্তু পিপুলরা আস্তে আস্তে সমানে ইন্টারেস্ট বাড়তে থাকলো পিপুলদের মধ্যে আর কি। তারপরে দেখো আমরা দেখলাম এই প্রিন্টিংটা কিন্তু আস্তে আস্তে সাংঘাতিক দিকে চলে যাচ্ছে। প্রিন্টিংটা কিন্তু আমরা দেখলাম যে ডিবেট শুরু করলো, এবং এটা একটা ভয় ক্রিয়েট করালো আর কি। এখানে দেখো একটা বলা হচ্ছে, পয়েন্ট আউট দ্য ইম্প্যাক্ট অফ প্রিন্ট কালচার টু দ্য সোসাইটি। এই যে প্রিন্টিং সিস্টেমটা যে চালু হলো, এর ইম্প্যাক্টটা কী আসলো দেখো ভালো করে। ডেফিনেটলি এর একটা গুড অর ব্যাড কিছু একটা ইম্প্যাক্ট পড়বেই। দেখো এখানে কি বলছে, বলছে এখানে নাম্বার 1 লাগাই। হ্যাঁ দেখো, প্রিন্ট ক্রিয়েটেড পসিবিলিটি অফ ওয়াইড সার্কুলেশন অফ আইডিয়াস অ্যান্ড ইন্ট্রোডিউসড আ নিউ ওয়ার্ল্ড অফ ডিবেট অ্যান্ড ডিসকাশন। বোঝো তাহলে এই যে প্রিন্টটা ওয়াইডলি সার্কুলেট হচ্ছে, ওয়াইডলি আইডিয়াসটা স্প্রেড করছে, এ কী করলো, নিউ ওয়ার্ল্ড অফ ডিবেট অ্যান্ড ডিসকাশন, নতুনভাবে
পাবলিকের মধ্যে ডিবেট ডিসকাশন করার একটা প্রবণতা নিয়ে আসলো। তারপরে কি বলছে, এখানে 2 নাম্বার দিই, even those who disagreed with established authorities could now print and circulate their ideas। তাহলে যারা এটাকে মানছে না তারা তাদের মতন করে নতুন একটা আইডিয়া প্রিন্ট করে বের করতে শুরু করলো। Through the printed message they could pursue people to think differently। তাহলে এই যে প্রিন্টেড মেসেজের মাধ্যমে পিপুলকে ডিফারেন্টলি চিন্তা করতে হেল্প করলো অ্যান্ড মুভ দেম টু অ্যাকশন, এবং এটাকে এক্সিকিউট করার দিকে লাগালো। দিস হ্যাড সিগনিফিকেন্স ইন ডিফারেন্ট স্পেয়ার্স অফ লাইফ। মানুষের জীবনে বিভিন্ন জায়গাতে এটা কিন্তু সিগনিফিকেন্ট এফেক্ট করতে শুরু করলো আর কি। এবার প্রিন্টেড বুককে তো এভরিবডি ওয়েলকাম করছে, ঠিক আছে, কিন্তু এর থেকে যে ভয়ও দেখা দিল মানুষের মনে, অ্যাংজাইটি। কি অ্যাংজাইটি দেখা দিল, এই যেখানে কোশ্চেন করা আছে, হোয়াট টাইপ অফ অ্যাংজাইটিস অ্যাপিয়ার থ্রু দ্য প্রিন্টেড বুক বা প্রিন্টেড কালচার। তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রিন্টেড বুক তো ইম্প্যাক্ট করলে, আমি একটু আগে বললাম যে গুড ব্যাড দুটোই থাকবে ডেফিনেটলি। তাহলে গুডটা তো আমরা দেখলাম যে ডিবেট ডিসকাশন হচ্ছে, মানুষের অন্যভাবে চিন্তা করতে শুরু করছে, তারা তাদের আইডিয়াটা স্প্রেড করছে, এইভাবে দুজনের চিন্তা পাশাপাশি আসছে, আসার পর কিন্তু এটা দারুণভাবে একটা ফ্রিকশন ক্রিয়েট করছে। এবার যেটা ভয়ের বিষয় আসছে, কিছু লোক ভাবছে দিস ইজ নট গুড। তারা কি ভাবছে, বলছে ইট ওয়াজ ফিয়ার্ড দ্যাট if there was no control over what was printed and read then rebellious and irreligious thoughts might spread। তাহলে দেখো এইটা ভালো করে মনে রাখবে। তাহলে কি বলছে, কিছু লোক যারা মানুষকে ভয় দেখাতে শুরু করলো, কি ভয় বলছে, যারা পড়ছে তারা কিন্তু রিলিজিয়াস ধর্মের এগেনস্টে দাঁড়িয়ে যাবে এবং ধর্মের অ্যান্টি রিলিজিয়ান কনসেপ্টটাকে তারা স্প্রেড করতে শুরু করবে। বলছে ইফ দ্যাট হ্যাপেন্ড দ্য অথরিটি অফ ভ্যালুয়েবল লিটারেচার উড বি ডেস্ট্রয়েড। যদি এটা যদি হয়, এইটাই যদি হয়ে আসে তাহলে কি হবে, বলছে ইফ দ্যাট হ্যাপেন্ড দ্যাট অথরিটি অফ ভ্যালুয়েবল লিটারেচার উড বি ডেস্ট্রয়েড। এটা ভাবছে ওরা ভ্যালুয়েবল লিটারেচারগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। এখানে বলছে যে এক্সপ্রেসড বাই 3 নাম্বার দিয়ে এখানটাতে, হ্যাঁ কি বলছে, এক্সপ্রেসড বাই রিলিজিয়াস অথরিটিস অ্যান্ড মোনার্কিস অ্যাজ ওয়েল অ্যাজ মেনি রাইটার্স অ্যান্ড আর্টিস্টস। দিস অ্যাংজাইটি ওয়াজ দ্য বেসিস অফ ওয়াইডস্প্রেড criticism of the new printed literature that had begun to circulate। এই যে অ্যাংজাইটিগুলো ছিল সেই অ্যাংজাইটির পার্টস কিন্তু চলছে। তাহলে কি বললো, ওরা বলছে যে ভ্যালুয়েবল লিটারেচারগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। সেই সঙ্গে বলছে এই এক্সপ্রেসড বাই রিলিজিয়াস অথরিটিস অ্যান্ড মোনার্কস, এই যে বিভিন্ন আর্টিস্টস রাইটার্স এরা যে লেখছে, এখানে অ্যাংজাইটি তৈরি হবে যে এদের এগেনস্টে ক্রিটিসিজম তৈরি হবে, লিটারেচারের উপর ক্রিটিসিজম তৈরি হবে এবং এটা ওয়াইড সার্কুলেট হয়ে যাবে। তার ফলে কিন্তু ওরা ওই জায়গায় থাকতে পারবে না, সেই ভয়টা ছিল, যার জন্য কিন্তু আমরা দেখলাম যে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এইবার দেখো এর মাধ্যম দিয়ে কিন্তু চলে আসলো আর একটা জিনিস, প্রোটেস্ট্যান্ট রেভলিউশন। একটা কোশ্চেন তৈরি করছি, হুইচ ফ্যাক্টরস লিড টু দ্য বিগিনিং অফ প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। দেখো তোমাদের বইতে 112 পেজে লাস্ট প্যারাগ্রাফ, যে 3.2 পার্টের লাস্ট প্যারাগ্রাফটা দেখো, এখানে কি বলছে, ইন 1517। দেখো স্টার্টিং হচ্ছে, তাহলে এই যে রিফরমেশন, প্রোটেস্ট্যান্ট রিফরমেশন কবে চালু হলো, 1517। রিলিজিয়াস রিফর্মার কে, মার্টিন লুথার। এটা কিন্তু একটা এমসিকিউ এর জন্য রাখবে ভালো করে মনে, এখানে একটা এমসিকিউ আসতে পারে, কবে, কে। wrote 95 theses criticizing many of the practices and rituals of the Roman Catholic Church। বোঝো তাহলে মার্টিন লুথার কিং কতগুলো 95 থিসিস সে লিখেছিল, কিসের উপর, ক্রিটিসাইজিং মেনি অফ দ্য প্র্যাকটিসেস অ্যান্ড রিচুয়ালস অফ দ্য রোমান ক্যাথলিক চার্চ। A printed copy of these was posted on the church door in উইটেনবার্গ। কোথায়, উইটেনবার্গের চার্চের সামনে একটা লিস্ট টাঙিয়ে দিল, কি বলো, ইট চ্যালেঞ্জ দ্য চার্চ টু ডিবেট হিজ আইডিয়াস। দেখো কত সাহস যে এই চার্চের লোকেদের যারা আছে প্রিস্টস, এদের এগেনস্টে চ্যালেঞ্জ করে বসলো, তোমরা আমার সঙ্গে ডিবেট করো, আসো বসো আমাদের সামনে।
কেউ আসতে চাচ্ছে না। লুথার্স রাইটিং ওয়ার ইমিডিয়েটলি reported in vast number and reproduced in vast number and read widely। এই যে লুথার যে কথাগুলো লিখেছিল সেগুলো দারুণভাবে প্রিন্ট হতে শুরু করলো। দেখো একটা জিনিস, বিজনেসম্যানরা সবসময় চাবে কোনটা ভালো বিক্রি হবে। তাহলে লুথারেরটা যখন সবাই নিচ্ছে, দারুণভাবে প্রিন্ট করি, প্রচুর প্রিন্ট করি, বিক্রি হতে শুরু করলো। এই যে বিক্রি হতে শুরু করলো, আরও পিপুল পড়তে শুরু করলো। এইভাবে দেখলাম দিস লিড টু আ ডিভিশন উইথ দ্য চার্চ অ্যান্ড টু দ্য বিগিনিং অফ দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। তাহলে দেখো এই যে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন কিভাবে তৈরি হলো, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আসে যে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন কি করে তৈরি হলো, বা হুইচ ফ্যাক্টর লিড টু দ্য বিগিনিং অফ প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। পরিষ্কার হলো? তাহলে কি বললো যে 1517-এ রিলিজিয়াস রিফর্মার মার্টিন লুথার কিং সে 95 থিসিসেস লিখেছিল। কিসের উপর? ক্রিটিসাইজিং মেনি অফ দ্য প্র্যাকটিসেস অ্যান্ড রিচুয়ালস অফ দ্য রোমান ক্যাথলিক চার্চ। আ প্রিন্টেড কপি of this was posted on a church door in Wittenberg। তাহলে কোথায় টাঙালো? উইটেনবার্গে যে চার্চটা ছিল, চার্চের দরজার পাশে লাগিয়ে দিল, তোমরা আসো আমাদের সঙ্গে ডিবেট করো। কিন্তু ওরা কেউ করতে চাচ্ছে না। এবং এই যে রাইটিংটা, এটা কিন্তু আস্তে আস্তে সমানে প্রিন্ট হতে শুরু করলো এবং লোক পড়তে শুরু করলো। এইখান থেকে কিন্তু আস্তে আস্তে এই প্রোটেস্ট্যান্ট রিফরমেশন শুরু হলো। হয়েছে? এবার দেখো কি বলছে, প্রিন্ট অ্যান্ড ডিসেন্ট 3.3-তে পরের পেজে। তো দেখো এখানে কি বলছে, একটা কোশ্চেন তৈরি করা হয়েছে, হোয়াই দ্য রোমান ক্যাথলিক চার্চ ডিড নট টলারেট মিনোসিও। তাহলে এই মিনোসিওটা যে লোকটা, তাকে টলারেট করতে পারছিল না কেন? কি বলছে দেখো, বলছে in the 16th century মিনোসিওটা কে? এ মিলার ইন ইটালি। তাহলে ইটালিতে একজন মিলার ছিল, এ মিনোসিও কি বললো, বিগান টু রিড বুক দ্যাট ওয়ার অ্যাভেলেবল ইন হিজ লোকালিটি। সে পড়তে শুরু করলো, ভালো কথা। হি রিইন্টারপ্রিটেড দ্য মেসেজেস অফ বাইবেল অ্যান্ড ফর্মুলেটেড আ ভিউ অফ গড অ্যান্ড ক্রিয়েশন দ্যাট engrave the Roman Catholic Church. When the Roman Church began its inquisition to repress heretical ideas, Minosio was hauled up twice and ultimately executed। তাহলে দেখো জিনিসটা কি বললো, 16th সেঞ্চুরিতে ইটালির একজন মিলার, সে হচ্ছে যে মিনোসিও, সে কী করলো, আস্তে আস্তে তার লোকাল এরিয়াতে যে সমস্ত বইপত্রগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো সে পড়তে শুরু করলো। এবার পড়ে সে থামেনি, কিন্তু সে সেগুলোকে বাইবেলের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলোকে রিইন্টারপ্রিট করতে শুরু করলো। সে দেখালো লোককে যে পিপুল বা গড কি বলছে পিপুল সম্পর্কে, এবার রোমান ক্যাথলিক চার্চরা কি করছে এটা নিয়ে। এবার রোমান ক্যাথলিক চার্চরা যখন এটা দেখলো, তাকে ইনকুইজিশন করতে শুরু, তাকে কোশ্চেন করতে শুরু করলো এবং তার এই যে আইডিয়াটা, এটাকে সাপ্রেস করার চেষ্টা করলো। এবং এতে মিনোসিও আরও বেশি সকলের সামনে জানাতে শুরু করলো। তখন রাজাকে বলে আলটিমেটলি তাকে এক্সিকিউটেড করে দেওয়া হলো, তাকে মেরে ফেলে দেওয়া হলো, যাতে এই চার্চ সম্পর্কে কোনো ট্রাবল ক্রিয়েট করতে না পারে এবং এটাকে দেখে যেন আর কেউ চার্চের এগেনস্টে কেউ কোশ্চেন করতে না পারে। সেই কারণে কিন্তু মিনোসিওকে মেরে ফেলা হয়েছিল আর কি। হলো? এবার দেখো কি বলছে, দ্য রিডিং ম্যানিয়া। আমাদের অনেক কিছু ম্যানিয়া থাকে, আমরা এবার রিডিং ম্যানিয়াটা দেখছি। রিডিং ম্যানিয়াটা কি দেখো, হাউ ডিড দ্য ভার্চুয়াল রিডিং ম্যানিয়া ডেভেলপ। দেখো তাহলে কি হলো, ভার্চুয়াল রিডিং ম্যানিয়া মানে শুনে শুনে আমরা পড়ব। তাহলে দেখো আমি আগেও বলছি যে শুধুমাত্র ইন্ডিয়াতেই কিন্তু নয়, বিভিন্ন জায়গাতে, ইউরোপ মানে সবসময় যে ডেভেলপ ছিল তা কিন্তু নয়, ইউরোপেও ভিলেজ ছিল, প্রচুর লোক কিন্তু শুনতো। তুমি দেখবে এখনও আমাদের বিভিন্ন মন্দির টন্দিরে একটা লোক হয়তো গীতা বা ভাগবত পাঠ করছে, প্রচুর লোক, বয়স্ক লোকজন তারা শুনছে এটা, তারা শুনে শুনে, এটা কিন্তু আমাদের সেই গুরুকুল সিস্টেমেরই পার্ট।
তো এবার এখানে কি দেখলাম আমরা, ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু এটা শুরু হলো। কি বলছে, 17th and 18th সেঞ্চুরিতে লিটারেসি বাড়তে থাকলে ইউরোপে। এবার দেখা গেল চার্চেস অফ ডিফারেন্ট ডোমিনেশনস সেট আপ স্কুলস ইন ভিলেজেস ক্যারিং লিটারেসি টু পিজেন্টস অ্যান্ড আর্টিসিয়ানস, এদের কাছে পৌঁছে দিল। কিন্তু দেখা গেল কি, বাই দ্য এন্ড অফ 18th সেঞ্চুরি ইন সাম পার্টস অফ ইউরোপ literacy rate were as high as 60 to 80%। ইউরোপের ভিলেজে বোঝো লিটারেসি রেট 60 to 80% চলে গেল। অ্যাজ লিটারেসি অ্যান্ড স্কুল স্প্রেড ইন ইউরোপিয়ান কান্ট্রিজ দেয়ার ওয়াজ এ ভার্চুয়াল রিডিং ম্যানিয়া, মানুষের মধ্যে ভার্চুয়াল রিডিং ম্যানিয়া ডেভেলপ হতে শুরু করলো। পিপল ওয়ান্টেড বুকস টু রিড অ্যান্ড প্রিন্টার্স প্রডিউসড বুকস ইন ইভার ইনক্রিজিং নাম্বার। যখন এই যে আমি একটু আগে বললাম যে বিজনেসম্যান সবসময় চাইবে আমার বই কত বিক্রি হবে, ন্যাচারালি তারা ওইটাই করছিল যে যেখানে যেটা পাওয়া যাবে সেইটাকেই আমরা প্রিন্ট করি, মানুষ কিনবে। তাহলে যখন দেখলো লিটারেসি রেট বাড়ছে, তখন তারা কি করলো, মানুষের মধ্যে রিডিং ম্যানিয়া আরও বাড়ানোর জন্য আরও বেশি বুক প্রিন্ট করতে শুরু করলো। এবং এই করে দেখা গেল যে ইভার ইনক্রিজিং নাম্বার অফ বুকস, মানুষের মধ্যে রিডিং ম্যানিয়া বাড়িয়ে তুললো। এখানে দু একটা টার্মিনোলজি তোমাদের বইতে আমি বলছি। অ্যালমানেকটা কি, একটা অ্যানুয়াল পাবলিকেশান গিভিং অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা, এই যে আমাদের আকাশে সূর্য চন্দ্র তারা এই সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা, ইনফরমেশান অ্যাবাউট দ্য মুভমেন্টস অফ দ্য সান অ্যান্ড মুন, টাইমিং অফ ফুল টাইড অ্যান্ড এক্লিপস। মানে এক কথায় বলতে পারো অ্যাস্ট্রোনমি রিলেটেড যে সমস্ত থিঙ্কিংগুলো, আইডিয়াগুলো, সেগুলো একটা পাবলিশড হতো অ্যানুয়ালি, বা এখনকার কথা বলতে পারো পঞ্জিকা। অ্যাকচুয়ালি পঞ্জিকা ওইরকমই আর কি বেস করে। তো এটাকে বলা হতো অ্যালমানেক। আর একটা হচ্ছে চ্যাপবুক। চ্যাপবুকটা কি দেখো, এটাকে বোঝানো পকেট সাইজের বই, যেটা কি অনেক কিছু সাইকেলে বা এরকম ঘুরে ঘুরে যারা বিক্রি করতো আর কি, এদেরকে বলা হতো চ্যাপম্যান। এই বইগুলো খুব পপুলার হয়ে ওঠে 16th সেঞ্চুরিতে, এবং এরাই কিন্তু প্রিন্ট রেভলিউশন আনতে সাহায্য করে আর কি, এই চ্যাপম্যানরা। আচ্ছা, এবার আমরা আসছি পরের পেজে। দেখো, হাউ ডিড দ্য আইডিয়া অফ সায়েন্স অ্যান্ড লিটারেচার বিকাম পপুলার। দেখো কি বলছে, তাহলে আইডিয়া অফ সায়েন্স অ্যান্ড লিটারেচারকে পপুলার করলো। দেখো কি বলছে, দ্য আইডিয়া অফ সায়েন্টিস্টস অ্যান্ড ফিলোসফার্স নাও বিকেম মোর অ্যাক্সেসেবল টু দ্য কমন পিপল। আমরা এটাকে নাম্বার 1 লাগাচ্ছি। কি বললো, দ্য আইডিয়া অফ সায়েন্টিস্টস অ্যান্ড ফিলোসফার্স নাও বিকাম মোর অ্যাক্সেসেবল টু দ্য কমন পিপল। ভালো কথা, সবাই এখন দেখতে পাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে অ্যানসেন্ট, এটা 2 নাম্বার দিই, অ্যানসেন্ট অ্যান্ড মিডাইভেল সায়েন্টিফিক টেক্সটস ওয়ার compiled and published and maps and scientific diagrams were widely printed। ফলে মানুষ দেখলো বা খুব সুন্দর আমরা পেয়ে যাচ্ছি সব কিছু তাড়াতাড়ি হাতের সামনে। তারপরে কি বললো, when scientists like Isaac Newton began to publish their discoveries they could influence a much wider circulation of scientifically minded readers। দেখো তাহলে আইজ্যাক নিউটনের যে ডিসকভারি ছিল, দেখো আমরা তো নিউটনের 2-3টা থিওরি শুধু পড়ছি বইতে, কিন্তু তার তো প্রচুর লেখা ছিল। সেই লেখাগুলো যখন, ডিসকভারিজগুলো যখন মানুষের মধ্যে, অর্ডিনারি পিপলের মধ্যে বের করে দিচ্ছি আমরা, তখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে বাহ এটা দারুণ ব্যাপার। যার জন্য আমরা কি করলাম, এই সায়েন্টিফিক মাইন্ডের যারা রিডার, এদের কাছে কিন্তু আমরা খুব সহজে পৌঁছে গেলাম। তারপরে আমরা দেখলাম যে এটাকে 4 নাম্বার দিলাম, দ্য রাইটিংস অফ thinkers such as Thomas Paine, Voltaire, Jean-Jacques Rousseau were also widely printed and read। তাহলে এই যে ফিলোসফার্স বা থিঙ্কার্স যারা ছিল, এই যে থমাস পাইন্স, ভল্টেয়ার, রুশো, এদের চিন্তা ভাবনাগুলোও কিন্তু সমানে স্প্রেড করতে থাকলো। এবং এইভাবেই আমরা দেখলাম দাস দেয়ার আইডিয়াস অ্যাবাউট সায়েন্স, রিজনস, রেশনালিটি ফাউন্ড দেয়ার ওয়ে ইন্টু পপুলার লিটারেচার। তাহলে এইভাবে কিন্তু সায়েন্স অ্যান্ড লিটারেচারে এগুলো পপুলার হলো। তাহলে কী বললো, প্রথমে বললাম দ্য আইডিয়াস অফ সায়েন্টিস্টস অ্যান্ড ফিলোসফার্স বিকেম মোর অ্যাক্সেসেবল টু দ্য কমন পিপুল, এটা সহজে পেয়ে গেল। তারপরে বলা হলো যে অ্যানসেন্ট অ্যান্ড মিডাইভেল পিরিয়ডে যা সায়েন্টিফিক টেক্সটস, যেগুলো অনেকগুলো ম্যাপ, সায়েন্টিফিক ডায়াগ্রাম, এগুলো নিয়ে বইটা প্রিন্ট হচ্ছিল, এগুলো ওয়াইডলি প্রিন্ট হতে শুরু করলো।
তারপরে কি বললো, দেন সায়েন্টিস্টস লাইক আইজ্যাক নিউটন, এদের পাবলিকেশনগুলো যখন মানুষের মধ্যে চলে আসলো, তখন আমরা দেখলাম এটা কি বলছে, ওয়াইডলি মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করলো। তারপরে কি বলছে, দ্য রাইটিংস লাইক থমাস পাইন, ভল্টেয়ার, রুশো, এদের থিঙ্কিংগুলো কিন্তু মানুষের মধ্যে দারুণ স্প্রেড করলো বিকজ অফ এক্সপ্যানশন অফ প্রিন্ট, এবং মানুষ আরও বেশি পড়তে শুরু করলো। এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা দেখলাম যে সায়েন্স এবং লিটারেচার খুব পপুলার হয়ে গেল। হচ্ছে, এবার দেখো আমরা কি বলছি, ট্রেম্বল দেয়ারফর টাইরেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, কি বললো, এখানে একটা কোটেশন দিয়ে একটা কোশ্চেন করা আছে, দেখো, বুকস কুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বই যে কোনো ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিতে পারে। কি বলছে দেখো, হ্যাঁ এটাকে লাল করে দিই, হ্যাঁ কি বলছে, বাই দ্য মিড 18th century দেয়ার ওয়াজ এ কমন কনভিকশন দ্যাট বুকস ওয়ার এ মিনস অফ স্প্রেডিং প্রোগ্রেস অ্যান্ড এনলাইটেনমেন্ট। এখানে বলছে দেখো, মেনি বিলিভড দ্যাট দ্য বুকস কুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, কিভাবে, liberate society from despotism and tyranny, and hurdle a time when reason and intellect would rule. Louis XVII Mercier, কে সেটা, a novelist in 18th century France, declared the printing press is the most powerful engine of progress and publication and public opinion, is the force that will sweep despotism away. তাহলে ডেসপটিজম জিনিসটা কি, ডেসপটিজম হচ্ছে একটা সিস্টেম যেখানে রাজা যা বলছে দ্যাট ইজ ফাইনাল, তারপরে কেউ কিছু বলতে পারবে না। তাহলে এই সিস্টেমটাতে পাবলিকের কোনো সে নেই, ডেমোক্রেসি নেই, এই জায়গাটাতে কিন্তু পাবলিক চাচ্ছিল এটাকে সরিয়ে ফেলতে। তো এবার আমরা দেখলাম যে লুইস 17 মার্সিয়ার, সে 18th সেঞ্চুরিতে ডিক্লেয়ার করলো যে প্রিন্টিং প্রেসই কিন্তু একমাত্র পারে যে কিনা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে পারে এবং ডেসপটিজম যে সিস্টেমটা ছিল সেটাকে কিন্তু স্টপ করতে পারে। হলো, আচ্ছা এবার দেখো কি বলছে, দ্য প্রিন্ট কালচার অ্যান্ড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তোমরা খুব ভালো করে জানো যে ফ্রান্সের যে রেভলিউশনটা হয়েছিল এর জন্য প্রিন্ট অনেকখানি রেসপন্সিবল। তাহলে দেখো কি বলছে, এই হিস্টোরিয়ানরা আজকের দিনে কিন্তু অ্যাসেস করছে যে হ্যাঁ সত্যিই তাই, যে প্রিন্টিং সিস্টেমটাই কিন্তু আমাদের ফ্রান্স রেভলিউশন করতে হেল্প করেছিল। এটা কিভাবে বলছে, এটা তিনটা এক্সপ্লেনেশন দিয়ে বলা হচ্ছে। ফার্স্ট কি বললো, বলছে প্রিন্ট পপুলারাইজড দ্য আইডিয়া অফ এনলাইটেনমেন্ট থিঙ্কার্স। তাহলে এই যে বিভিন্ন ফিলোসফারদের যে থিঙ্কিংগুলো ছিল এই আইডিয়াগুলোকে পপুলারাইজ করলো। কালেকটিভলি দ্য রাইটিংস provided a critical commentary on tradition, superstition and despotism. তাহলে এই যে কনসেপ্টটা কি বলছে, তাদের থিঙ্কিংয়ের মাধ্যমে অর্ডিনারি পিপুলকে কিন্তু তারা জানাচ্ছে যে হাউ দ্য ট্র্যাডিশন, কমেন্টারি অন ট্র্যাডিশন, সুপারস্টিশন অ্যান্ড ডেসপটিজম এটাকে এন্ড করা যাবে। এরা কি কি ভুল করছে, রংস প্র্যাকটিসেস তারা ক্যারি আউট করছে, এবং হাউ টু ড্রাইভ অ্যাওয়ে দিস থিংস এটা কিন্তু তারা শো করলো। এবং তারা বোঝাচ্ছে দে আর্গুড ফর দ্য রুল অফ রিজন রেদার দেন কাস্টমস অ্যান্ড ডিম্যান্ড দ্যাট এভরিথিং বি জাজ থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ রিজনস অ্যান্ড রেশনালিটি। তারা বুঝাচ্ছে মানুষকে কাস্টমস দিয়ে কিছু করবে না, তোমরা সব কিছু জাজ করো, অ্যাপ্লিকেশন করো, রিজন লাগাও, রেশনালিটি লাগাও, তারপর সেটাকে অ্যাকসেপ্ট করো। সেই জন্য আমরা দেখলাম যে তারা এই যে চার্চের যে স্যাক্রেট সিস্টেমটা ছিল, তাদের যে ডেসপটিক পাওয়ার, যা বলতো তাই, ডেসপটিক পাওয়ার অফ দ্য স্টেট, এগুলোকে তারা অ্যাভয়েড করার জন্য এই রাইটার্স লাইক ভল্টেয়ার, রুশো এদের বইগুলো পড়তে শুরু করলো। দোজ হু রিড দিস বুকস স দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য নিউ আইস দ্যাট ওয়ার কোশ্চেনিং, ক্রিটিক্যাল অ্যান্ড রেশনাল। তারা তাদের কাছে নতুন চোখ খুলে গেল, যে যেই চোখ দিয়ে তারা দেখতে পাচ্ছে আমরা কি করে কোশ্চেন করতে পারবো, আমরা ক্রিটিসাইজ করতে পারবো, কি করে আমরা যুক্তিপূর্ণ রেশনাল থিঙ্কিং করতে পারবো, এগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে। তাহলে এই যে আইডিয়াসগুলো, ভল্টেয়ার, রুশো এদের যে রাইটিংসের আইডিয়াগুলো, এগুলো কিন্তু এদেরকে এইভাবে হেল্প করলো। সেকেন্ডলি কি বলছে, বলছে যে প্রিন্ট ক্রিয়েটেড আ নিউ কালচার অফ ডায়ালগ অ্যান্ড ডিবেট।
বলছে তোমরা আসো আমাদের সঙ্গে ইন্টারাক্ট করো, ডায়ালগ ডিবেট করো, তোমরা যুক্তি দাও আমরাও যুক্তি দেবো। অল ভ্যালুস নর্মস অ্যান্ড ইনস্টিটিউশনস ওয়ার রি-ইভ্যালুয়েটেড by and discussed by a public that had become aware of the power of reason and recognize the need of question existing ideas and beliefs। তাহলে দেখো মানুষের মধ্যে কতখানি চোখটা খুলে গেল। তাই প্রিন্ট কালচার কি করলো, যে ডাকলো যে তোমরা আসো ডিবেট করো, এবং তোমাদের যে ইনস্টিটিউশনাল লসগুলো আছে, নর্মসগুলো আছে, আমরা রি-ইভ্যালুয়েট করব, এবং পাবলিকের সামনে আসো, তোমরা দেখাও তোমাদের পাওয়ার অফ রিজনটা দেখাও, আমরাও দেখাচ্ছি। এবং এভাবে আমরা রিকগনাইজ করতে চাই যে কোশ্চেন করে মানুষের আইডিয়া এবং বিলিফগুলোকে আমরা ঠিকঠাকভাবে এস্টাবলিশ করতে চাচ্ছি। তোমাদের যে এক্সিস্টিং সিস্টেমটা ইট ইজ ফুল অফ ফল্টস, আমরা কিন্তু সেই জায়গাটাতেই হাত দিতে চাইছি। তো সে কারণে এইটাকে লোকে এই যে ফ্রান্সের যে রেভলিউশন হলো এভাবে আসলো আর কি। থার্ড কি বলছে, বাই দ্য 1780s there was an outpouring of literature that mocked the royalty and criticized their morality। তাহলে কি বলছে 1780-এ, দেখো 1789-এ কিন্তু রেভলিউশন হয়ে গেল, তার আগের থেকে শুরু হয়ে গেছে। তাহলে কি বলছে 1780s there was an outpouring of literature that mocked the royalty and criticized their morality। তাহলে বোঝো তাদের মোরালিটিকে ক্রিটিসাইজ করতে শুরু করলো। দিস লিটারেচার সার্কুলেটেড আন্ডারগ্রাউন্ড অ্যান্ড লিড টু দ্য গ্রোথ অফ হোস্টাইল সেন্টিমেন্টস এগেনস্ট দ্য মোনার্কি। তাহলে দেখো এখানে বলছে যে সার্কুলেটেড আন্ডারগ্রাউন্ড, কেন? রাজাও তো বুঝে গেছে যে এরা যদি আমাদের এগেনস্টেও দাঁড়ায় তাহলে তো আমারও মুশকিল আছে, তাহলে এটাকে বন্ধ করো। সেই কারণে রাজা কিন্তু নিজেকে সেফগার্ড করার জন্য বন্ধ করে দিল। রাজা দেখলো যে আমিও থাকবো ভালো মতন, চার্চও থাকবে ভালো মতন, তাহলে অর্ডিনারি পিপুলকে কোশ্চেন করতে দেওয়া যাবে না। কিন্তু যাদের ইনকোয়ারি চলে এসছে, যাদের আইসটা রিএস্টাবলিশ হয়ে গেছে, বা তারা নতুনভাবে থিঙ্কিং পেয়ে গেছে, বা র্যাশনাল থিঙ্কিংয়ের ওয়েটা পেয়ে গেছে, তাদের জন্য তারা কিন্তু এটা আন্ডারগ্রাউন্ডে তলে তলে কিন্তু এটা প্রিন্ট হতে শুরু করলো, এবং আস্তে আস্তে গোটা সোসাইটির পর সোসাইটি কিন্তু হোস্টাইল অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করলো। কিসের না? এগেনস্ট মোনার্কি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এগেনস্ট আমাদের যে রিলিজিয়ান ইনস্টিটিউশনস, এদের এগেনস্টে কিন্তু এটা করলো। তো দেখো অ্যাকচুয়ালি এটা বিরাট পোর্শন, আমি 4 অবধি এখানে বললাম। এরপরে আমরা 5 থেকে আরেকটা ভিডিও তোমাদের শর্টলি পাবলিশ করব, সেখানে তোমরা দেখতে পাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের পরিষ্কার হয়েছে যে এই জায়গাটা কোন জায়গাটা কি বলতে চাইছে। আমরা কিন্তু বইয়ের প্যারা বেস করে করে তুলে দিয়ে তার পাশে কোশ্চেন করে করে কিন্তু দেখলাম, একবার দুবার দেখবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব শর্টলি আর একটা ভিডিও পাবলিশ করব, যেখানে তোমাদের এই রেস্ট অফ দি পোর্শন যেটা আছে আপ টু 10 সেখানে আমরা ডিসকাশন করব। আশা করি ভালো লেগেছে। আবার বলবো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ।